আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026, 27 এবং 28 ব্যাচের জন্য আয়োজন করা বাংলা প্রথম পত্রের কমপ্লিট কোর্সে। এবং আমরা এই কোর্সে আসলে বাংলা প্রথম পত্রের প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা এবং নাটক ও উপন্যাস প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের ব্যাখ্যা সহকারে পড়িয়ে দিচ্ছি, যার ফলে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রিপারেশন হবে একদম গোছানো। তো সেই ধারাবাহিকতায় আমরা গদ্যের যে ক্লাসগুলো আছে অর্থাৎ গল্পের ক্লাসগুলো ইতিমধ্যে শেষ করেছি, কবিতারও বেশ কয়েকটা ক্লাস শেষ হয়ে গেল এবং আজকে আসলে তার অন্য একটা কবিতার ক্লাস, সেটা হচ্ছে অন্ধবধূ। এবং এই অন্ধবধূ সম্পর্কে আমাদের কবিতায় যা যা আছে তাছাড়া এর আনুষঙ্গিক সকল কিছু আজকের ক্লাসে শেষ করা হবে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে এইরকমই আসলে এডুকেশনাল ভিডিও দিয়ে তোমাদের পড়াশোনার একটু হেল্প করে থাকি, যার ফলে এই সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করতে হবে এবং উভয় স্থানে আসলে তোমাদের নোটিফিকেশনটা যাতে সবার আগে পাও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই, তার কারণে ইউটিউবে বেল আইকনটা অন করে রেখো এবং ফেসবুকে নোটিফিকেশন অপশনটা অন করে রেখো। তো চলো আসলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। অন্ধবধূ এটার যিনি লেখক বা কবি তিনি হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। তো আমরা প্রতিবারের না এবারও যতীন্দ্রমোহন বাগচি বা যে কোনো লেখকের বা কবির পরিচিতিটা পড়ে নিই। তো আমরা সেটা একটু দেখে নিচ্ছি। যতীন্দ্রমোহন বাগচির জন্ম হয় 1878 সালের 27 নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যটা লিখি পল্লীপ্রীতি। রচনায় তিনি হচ্ছে নিসর্গ সৌন্দর্যের চিত্র রূপময় রচনায় গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ জীবন ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যেও আছে লেখা, রেখা, অপরাজিতা, নাশকের নাগকেশর, বন্ধুদান, জাগরণী, নিহারিকা, মহাভারতী। 1 ফেব্রুয়ারি 1948 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা একটু কিছু শব্দার্থ টিকা দেখি, কারণ এইটা থেকেই আসলে কবিতায় বা অন্যান্য থেকে গুরুত্বপূর্ণগুলো ওয়ার্ড থাকে, সেগুলো আসলে অর্থ না বুঝলে হবে না। এবং এছাড়াও শব্দার্থ টিকা থেকে কিন্তু প্রশ্ন হয়, যার ফলে এইটাকে একটু গুরুত্ব দিয়ে আমরা পড়ি। ঠাকুরজি, ঠাকুরজি অর্থাৎ ননদ, স্বামীর বোন বা শ্বশুরের কন্যা। মধুমদির বাসে অর্থাৎ মধুর গন্ধে, মোহময় সুগন্ধে আচ্ছন্ন আকাশ পাতাল, নানা বিষয় নানা ভাবনা অনুভাবনা অর্থে ব্যবহৃত। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অনুভবের অসাধারণ এক জগৎ আলোচ্য অংশে ব্যক্ত হয়েছে। প্রকৃতির বিচিত্র রঙের ধারণা ও অনুভবে এই অন্ধবধূ সমৃদ্ধ। সেই জ্ঞান ও অনুভব থেকে সে জেনে নিতে চায় ঋতুর বিবর্তন। অন্ধ চোখের দ্বন্দ্ব ঢুকে যায়। অন্ধবধূ অনুভব রব্দ মানুষ অর্থাৎ অনুভূতির শক্তি প্রখর, আত্মমর্যাদা বোধেও সে সমৃদ্ধ, কিন্তু সে অন্ধ। এই অন্ধত্বের কষ্ট সে গভীরভাবে অনুভব করে। দিঘির ঘাটে যখন শ্যাওলা পরে পিছল সিঁড়ি জাগে, তখন সে পিছিল খেয়ে জলে পড়ে ডুবে মরার আশঙ্কা প্রকাশ করে। সে এ অনুভব করে যে ডুবে মরলে অন্ধত্বের অভিশাপ গুস্ত। কিন্তু কবিতাটির চেতনা থেকে মনে হয় অন্ধবধূ নৈরাশ্যবাদী মানুষ নয়, জীবনের প্রতি তার গভীর মমত্ববোধ আছে। চোখ গেল অর্থাৎ পাখি বিশেষ। এই পাখি ডাক চোখ গেল শব্দের মতো মনে হয়। কাদার সুখ, মানুষ দুঃখে কাঁদে শোকে কাঁদে, কিন্তু কান্নার মধ্যে দিয়ে তার দুঃখের শোকের লাঘব ঘটে। এবার আসলে আমরা কবিতাটা একটু দেখি। তা কবিতা পড়ার আগে তোমাদের হয়তো মনে হতে পারে আসলে শিক্ষক বা আমাদের যিনি ক্লাস নিচ্ছেন তিনি এটা কোথা থেকে সংগ্রহ করলেন। এইটা তোমাদের পাঠ্য বই থেকেই নেওয়া হয়েছে এবং জাস্ট কপি পেস্ট করেই বসানো হয়েছে। তো তোমরা চাইলে তোমাদের পাঠ্য বইটাও ফলো করতে পারো। তাছাড়া যদি পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় তো জানো কি করতে হবে। হ্যাঁ, আমাকে ফেসবুক পেজে নক করতে হবে, আমি তোমাদের এটা লিঙ্কটা দিয়ে দিব, অথবা তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করো, যদি আমি মনে টনে থাকে আমি হয়তো বা লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো চলো আসলে কবিতাটা শুরু করি। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরজি। অর্থাৎ একজন আরেকজনকে সাবধান করে বলছে পায়ের নিচে কিছু নরম লাগছে, তাই ধীরে চলতে হবে। এখানে অন্ধ বা দুর্বল মানুষের সতর্ক পদচালনা বা পারস্পরিক নির্ভরতার ইঙ্গিত হয়েছে। পাশাপাশি আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে ঠাকুরজির অর্থ কিন্তু আমরা পড়েছি। ও মা, এই যে ঝরা বকুল নয়, তাই তো বলি বসে দোরের পাশে। সে বুঝতে পেরেছে পায়ের নিচে নরম জিনিস, ঝরে পড়া বকুল ফুল। ফলে দোরের কাছে অর্থাৎ ঘরের দরজার কাছে বসে অভিজ্ঞতা থেকে সে এই অনুমান করছে স্পর্শের মধ্যে প্রকৃতি চিনে নেওয়ার চিত্র ফুটে উঠেছে। রাত্রিকাল মধুমদির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। অর্থাৎ গত রাতে মধুমাখা বাতাসে নানা জল্পনা জেগেছে, আকাশ পাতাল কত রকম ভাব এনেছে। এখানে বসন্ত রাতের রোমান্টিক আবহাওয়া এবং অনুভূতির প্রকাশ পেয়েছে। পাশাপাশি ওই যে ফুলের ঘ্রাণ, ওইটাও কিন্তু আশেপাশে একটা ঘ্রাণ প্রকাশ করছে, সেটাও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়।
অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাস আসতে কতদিন বাকি, এই প্রশ্নের মধ্যে ঋতুচক্রের অগ্রগতি বোঝানো হয়েছে এবং এরই পাশাপাশি আম গাছ মুকুল বা ফল ধারণ লক্ষ্য করা যাচ্ছে কিনা সেটাও জানতে চেয়েছেন। অনেক দেরি কেমন করে হবে, কোকিল ডাকা শুনেছি সেই কবে। অর্থাৎ সে অবাক হয়ে বলে দেরি হবে কেন, অনেক আগেই কোকিলের ডাক শোনা গেছে, কোকিল ডাক বসন্তের আগমনের লক্ষণ, তাই সময় এগিয়ে এসেছে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে। দক্ষিণী বাতাস কবে থেমেছে তা তিনি মনে করতে চায়, দিঘির ঘাটে নতুন সিঁড়ি উঠেছে, এতে গ্রামের বিবর্তন ও সময়ের প্রভাব ধরা পড়ে। শ্যাওলা পিছলেও এমনি সংখ্যা লাগে, পা পিছতে তরি যদি যায়। অর্থাৎ নতুন সিঁড়িতে শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে থাকতে পারে, এই ভয় তার। যদি পা পিছলে ডুবে পড়ে যায় এই আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ দুর্বলতা এবং নিরাপত্তাহীনতার অনুভব একদম স্পষ্ট। মন্দ নেহাত হয় না কিন্তু তাই অন্ধ চোখের দ্বন্দ্ব ঢুকে যায়। অর্থাৎ সে বলে ডুবে মরা হয়তো খুব খারাপ নয়, কিন্তু আসল কষ্ট হলো অন্ধ চোখের দ্বন্দ্ব, অর্থাৎ দৃষ্টিহীন জীবনের অন্তর্দ্বন্দ্ব বা যন্ত্রণা। আহ, দুঃখ নাইকো সত্যি কথা শোনো, অন্ধ গেলে কি আর হবে বোন। অর্থাৎ এখানে অন্য একজনকে সান্ত্বনা দিয়ে তিনি বলছে যে দুঃখ নেই, সত্যি কথা শোনো, অন্ধ হলে আর কি বা হবে। এখানে বাহ্যিক সান্ত্বনার আড়ালে গভীর বেদনা লুকানো আছে। অর্থাৎ একটি ধরনের যে আসলে ভাই আমার যা হওয়ার হয়ে গেছে, তোমার তাতে কি বা, তোমার তো আর হই নাই, বাঁচবি তোরা দাদা তো আর তোর আগে, এই আশায় আবার বিয়ে হবে। অর্থাৎ সে বলল তুই তো তোর দাদার আগেই মরবি না, সামনে আষাঢ় মাসে আবার বিয়ে হবে। অর্থাৎ জীবনে স্বাভাবিক আনন্দ উৎসব থাকবে এবং বাস্তবতা ফুটে উঠেছে। অর্থাৎ এখানে আরও বলা হচ্ছে যে তো যে আমি যে মারা যাব বা এটা হলে তো আসলে পরবর্তীতে আনন্দ উৎসব হবে, এটা তো থেমে থাকবে না, বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। অর্থাৎ অন্ধরা নিজের বাড়ির পথ খুঁজে পাওয়া যাবে না, তখন প্রবাসের কষ্ট কেমন তা বোঝা যাবে। এখানে অন্ধত্বকে চিরপ্রবাসের সঙ্গে তুলনা করেছে, যেমন প্রবাসীরা আসলে তার কাউকে দেখতে পায় না নিকট আত্মীয়দের, তেমনই এখানে আসলে অন্ধ যাতে কাউকে দেখতে পারতেছে না, তিনি এটার সাথে ওইটাকে তুলনা করেছেন। চোখ গেল চেঁচিয়ে হলো সারা, আচ্ছা দিদি কি করবে ভাই তারা, চারিদিকে ছড়িয়ে পড়েছে চোখ গেল বলে চিৎকার। কিন্তু দিদি প্রশ্ন করে এতে অন্যরা কি বা করবে। অর্থাৎ সমাজের অসহায়তা বা নির্লিপ্ততা প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমার যে চোখ গেছে এটা তো আসলে সমাজের মানুষের কিছু করার নেই, এটা তো সৃষ্টিকর্তা তোমার উপর তার কোনো একটা মানে সৃষ্টিকর্তাই তো আসলে এটার জন্য দায়ী, সেটা বোঝানো হচ্ছে। জন্ম লাগিয়ে গিয়েছে যার চোখ, কাদার সুখ যে বারণ তার চাই। অর্থাৎ যার জন্ম থেকে চোখ নেই তার কাদার সুখও নেই, সে নিজের দুঃখ প্রকাশ করার সুযোগ থেকে বঞ্চিত, এ এক গভীর ট্র্যাজেডি। অর্থাৎ এখানে বোঝা হচ্ছে যে আসলে জন্ম থেকে এই মারা চোখ অন্ধ, সে আসলে কিভাবে কি তার কষ্ট প্রকাশ করবে, তার কষ্ট তো সূচনা জন্ম থেকেই। কাঁদতে পেলে বাঁচত সে ভাই, কতক তবু কমত সে তার শোক। অর্থাৎ কাঁদতে পারলে মানুষ কিছু হালকা হয়, সেই সুযোগ না থাকায় তার শোক আরও গভীর স্থায়ী হয়ে গিয়েছে। এই মনস্তাত্ত্বিক সত্য তিনি তুলে ধরা হয়েছে। চোখ গেল তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। অর্থাৎ যে চোখ হারিয়েছে তবু এক সময় দৃষ্টি ছিল, এই ভরসা তার আছে, কিন্তু জন্মান্ধ মানুষের কথা তো শোনার কেউ নেই। এখানে চরম অবহেলার কথা, যে চোখ ছিল না, চোখ অন্ধা হয়ে গেছে, সে হয়তো চিন্তা করতে পারে তো আমার তো একটা টাইমে চোখ ছিল, কিন্তু যার জন্ম হতে সে তো আসলে জিনিসটা কল্পনা করতে পারে না। টানিস কেন, কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। একজন বলে তাড়াহুড়ো করো কেন, আবার তো সে বাড়ি ফিরতে হবে। অর্থাৎ জীবনের চক্রাকারে চলার ইঙ্গিত এখানে দেওয়া হয়েছে। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে এই স্নিগ্ধ শীতল জলে। অর্থাৎ একলা ঘরের কোণে পড়ে থাকা থেকে শান্ত ঠান্ডা জলে ভালো থাকা আরও ভালো। প্রকৃতির সান্নিধ্য কিছুটা প্রশান্তি খোঁজা হচ্ছে। দুটো যেন প্রাণের কথা বলে, দরদ ভরা দুঃখের আলাপন। অর্থাৎ জলের মধ্যে দাঁড়িয়ে দুই বোন যেন প্রাণ খুলে কথা বলছে, তাদের কথোপকথন দুঃখে ভরা হলেও গভীর মমতা দরদ আছে। অর্থাৎ হচ্ছে তার ননদিনী এবং তার যে কথোপকথন, পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভুলায় খানিক মনের ব্যথা যত। অর্থাৎ এই শীতল জলস্পর্শ মায়ের স্নেহ স্পর্শের মতো, যা কিছুটা হলে মনের ব্যথা ভুলিয়ে দেয়। প্রকৃতিকে এখানে মাতৃস্নেহের প্রতীকে রূপ দেওয়া হয়েছে। এবার আসলে আমরা একটু পাঠ পরিচিতি পড়ি। পাঠ পরিচিতি পড়লে আসলে কবিতার একদম মর্মার্থ প্রকাশ হয়ে যায়। সমাজে দৃষ্টিহীনদের অবজ্ঞা করে, এই যে কথা, দৃষ্টিহীনেরা নিজেরা তার নিজেদের অসহায় ভাবে, কিন্তু ইন্দ্রিয় সচেতনতা নিয়ে তারা প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। পায়ের নিচে নরম বস্তুর অস্তিত্ব, কোকিলের ডাক শুনে নতুন আগমন অনুমান করা, শ্যাওলার পা রেখে নতুন সিঁড়ি জেগে ওঠার কথা বোঝা দৃষ্টিহীন হয়ে সম্ভবপর। তাই দৃষ্টিহীন হয়েই নিজেকে অসহায় না ভেবে শুধু ঘরের মধ্যে আবদ্ধ না থেকে আপন অন্তর্দৃষ্টিতে প্রসারিত করা প্রয়োজন। বধূটির চোখে দেখতে পায় না, কিন্তু অনুভবে সে জগতের রূপ রস গন্ধ সম্পর্কে জ্ঞান রাখে। কবিতাটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালোবাসা ও সর্মমিতা সংবেদনশীল ভাষায় প্রকাশিত হয়েছে। এই ছিল আসলে আমাদের অন্ধবধূ কবিতাটা। তো কবিতাটা কেমন লেগেছে অবশ্যই জানাবা, এবং আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে বই
জানাবা। এছাড়া তোমাদের জন্য রেগুলার যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে সেগুলো করতে থাকবা। তো এই ছিল আজকের ভিডিও দেখার পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, পাশাপাশি বেল আইকন অন করে দিবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে। তো ফেসবুক পেজটাকে ফলো করে দিবে এবং ওইখানে আসলে আমাদের যে নোটিফিকেশন অপশনটা আছে ওটা অন করে দিবা। তো এই ছিল, আর আজ কিছু বলার নেই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, দৈনিক ক্লাসগুলো করতে থাকো। আসসালামু আলাইকুম।